আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি আলমিজানুর রহমান, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, আজম খান সরকারি কমার্স কলেজ, খুলনা। আমি হিসাব বিজ্ঞান বিষয়ে বিবিএ প্রোগ্রামের অনার্স তৃতীয় বর্ষের নিরীক্ষণ নিশ্চয়তা কোড 23-25-01 লেনদেনের সত্যতা যাচাইকরণ ও ভাউচার এ বিষয়ে আমার আজকের লেকচার নম্বর 8 আলোচনা করব। ধন্যবাদ তোমাদেরকে। তোমরা কেমন আছো? আজকে আমরা যে বিষয়গুলো শিখব সেটা হচ্ছে লেনদেনের সত্যতা যাচাইকরণের অর্থ ও সংজ্ঞা, সত্যতা যাচাইকরণের বৈশিষ্ট্য, লেনদেনের সত্যতা যাচাইকরণের উদ্দেশ্য, লেনদেনের সত্যতা যাচাইকরণের গুরুত্ব, ভাউচারের অর্থ ও সংজ্ঞা, ভাউচারের প্রকারভেদ, বৈধ ভাউচারের বৈশিষ্ট্যসমূহ, নিখোঁজ ভাউচার সম্পর্কে নিরীক্ষকের কর্তব্য এবং বিভিন্ন লেনদেনের সত্যতা যাচাইকরণ সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে আসি লেনদেনের সত্যতা যাচাইকরণ অর্থ ও সংজ্ঞা। লেনদেন কি? লেনদেন এটা তোমরা আসলে আগের থেকে শিখে এসেছো। লেনদেন মানে দেওয়া নেওয়া। সুতরাং আমি একটু ব্যাকে আলোচনা করতেছি এই জন্য যে আসলে তোমরা তো অনেক কিছুই জানো, আবার মনে থাকে না, এটা একটা সমস্যা। যাক, মনে করাই দেওয়ার জন্য আসলে প্রত্যেকটা ঘটনা, লেনদেন হচ্ছে একটা ঘটনা। পৃথিবীতে অনেক ঘটনা, যা ঘটে সবই ঘটনা, কিন্তু সব ঘটনা লেনদেন নয়। কারণ লেনদেন হতে গেলে তাকে কতগুলো বৈশিষ্ট্য থাকতে হয়। সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি? প্রথমে, যেহেতু আমি ব্যাপক আলোচনা করব না, সংক্ষিপ্ত আলোচনা করি, যে লেনদেন হতে গেলে তাকে প্রথমে হতে হবে কি, একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের হতে হবে। যেমন তোমার কোনো বিষয় যেমন আমার কোনো হিসাবে আসবে না, তেমনি আমার কোনো বিষয় তোমার হিসেবে আসবে না। সুতরাং হিসাব করব কি নিয়ে? যেটা আমার প্রয়োজন। অর্থাৎ একটা প্রতিষ্ঠান, যেমন আমরা তো সাধারণত আমরা একটা প্রতিষ্ঠানে হিসাব করি, সেক্ষেত্রে একটা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট যত ঘটনা আছে, এখন আমার সব ঘটনাই কিন্তু লেনদেন না। প্রতিষ্ঠানের কোনো হিসাব রক্ষক কারোর সাথে কথা বলেছেন, এটা একটা ঘটনা, কিন্তু এটা লেনদেন না। লেনদেন হতে গেলে তাই কতগুলো বৈশিষ্ট্য থাকতে হয়। সেই বৈশিষ্ট্যগুলো কি কি? বৈশিষ্ট্য অনেকগুলো আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো সেটা আমি একটু আলোচনা করতেছি। সেটা হচ্ছে যে লেনদেন হতে গেলে তাকে আর্থিক পরিমাপযোগ্য হতে হবে, অর্থাৎ তাকে একটা নির্দিষ্ট টাকার অঙ্কে হতে হবে। টাকার অঙ্ক না হলে সেটা লেনদেন নয়। আমার কোম্পানিকে একজন একটা কম্পিউটার দিয়েছেন, কিন্তু কোনো টাকার অঙ্ক নাই, এটা উপহারও হতে পারে। এটা যদি ক্রয়কৃত হয় তাহলে কয় টাকা দামে কিনেছে এটা অবশ্যই উল্লেখ থাকতে হবে। সুতরাং টাকার অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে এবং আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। যেমন আমরা জানি যে একজন প্রতিষ্ঠান একজন হিসাব রক্ষক নিয়োগ দিয়েছে, বেতন 20,000 টাকা নিয়োগ দিয়েছেন, বেতন 20,000 টাকা। এইটা দ্বারা আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। যেহেতু আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি, সুতরাং এটা একটা লেনদেন না। লেনদেন হতে গেলে আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। যেমন যে মাস শেষে বা কর্মচারীদের বেতন প্রদান করা হলো, কর্মচারীদের বেতন প্রদান করা হলো, এটা একটা লেনদেন। কিন্তু কর্মচারীকে বেতন দেওয়া হবে 10,000 টাকা বেতন দেওয়া হবে, এই জন্য একজন লোক নিয়োগ দেওয়া হয়েছে, এটা লেনদেন নয়। সুতরাং এই দুটো বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ। এই দুটো বৈশিষ্ট্য না হলে সেটা লেনদেনই নয়। সেটা হচ্ছে কি? এক হচ্ছে তাকে টাকার অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে এবং আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। লেনদেন দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। আর আরো অনেক বৈশিষ্ট্য আছে যেগুলো আমি আলোচনায় গেলাম না, এটা আলোচনা করতে গেলে সময়ের বিষয়। তবে এই দুটো বিষয় মনে রাখবা যে অবশ্যই থাকতে হবে। এইবার আমরা আসি লেনদেন। তার নিরীক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে হিসাবপত্রের যথার্থতা ও সত্যতা সম্পর্কে প্রতিবেদন প্রদান করা। এই উদ্দেশ্যে যথাযথভাবে পালনের জন্য লেনদেনের সত্যতা যাচাই করা বা ভাউচিং এর প্রয়োজন হয়। তাহলে এই লেনদেনগুলো সত্যতা যাচাই করার ক্ষেত্রে কি করতে হবে? যে লেনদেন যেগুলো যে ঘটছে
তার পিছনে যথোপযুক্ত যুক্তিসঙ্গত দলিল থাকতে হবে। এই লেনদেনগুলো যাচাই করা হচ্ছে নিরীক্ষকের কাজ। সুতরাং আর এই লেনদেনগুলো যাচাই করতে গেলে কি করতে হবে? এই লেনদেনের জন্য কিছু প্রমাণ ও দলিলপত্র দেওয়া আছে, যেমন রসিদ, বিল, চালান, চুক্তিপত্র, বিবরণী, সভার কার্য বিবরণ বা অন্যান্য সংশ্লিষ্ট চিঠিপত্র ইত্যাদির দ্বারা হিসাব বইতে যে সকল লেনদেন লেখা হয় তার প্রমাণিকতা এবং সত্যতা যাচাই করাকে ভাউসিং বা লেনদেনের সত্যতা যাচাইকরণ বলে। ডিক্সি এর মতে হিসাবের বইতে লিখিত দাখিলাগুলোর সঙ্গে সংশ্লিষ্ট প্রমাণ ও দলিলপত্রের তুলনামূলক বিচার বিশ্লেষণ সত্যতা যাচাইকরণের অন্তর্ভুক্ত। স্পাইসার অ্যান্ড পেগলার এর মতে নিরীক্ষক তার মক্কেলের হিসাব বইতে লেনদেনগুলোর সমর্থনে প্রাপ্ত প্রমাণ ও দলিল সমূহের যে পরীক্ষা করেন তাকে লেনদেনের সত্যতা যাচাইকরণ বলে। সুতরাং লেনদেনের সত্যতা যাচাইকরণ কি তাহলে বুঝলাম আমরা, যে আসলে কোনো যেগুলোকে আমরা লেনদেন হিসেবে একজন হিসাবরক্ষক হিসাব লিপিবদ্ধ করেছেন সেইগুলোর সত্যতা যাচাইকরণ কি, যে তার পিছনে যে সকল সেসব খরচ বা আয়ের পিছনে যেসব যৌক্তিকতা, যেসব দলিল, যেমন আয়টা সঠিক লেখা হয়েছে কিনা এটা একটা সত্যতা যাচাই করতে হবে। সুতরাং যেসব খরচ, তার পিছনে যেসব দলিল আছে, ডকুমেন্টগুলো আছে, সেগুলো দেখে লেনদেনের সত্যতাকে যাচাই করা। পরিশেষে বলা যায় দলিলপত্রের সাহায্যে হিসাব বইতে লিপিবদ্ধ লেনদেনের শুদ্ধতা, যথার্থতা ও সত্যতা যাচাই করাকে লেনদেনের সত্যতা যাচাইকরণ বলে। এখন এই লেনদেনের সত্যতা যাচাইকরণের জন্য কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে কাজের বিভাজন। সত্যতা যাচাইয়ের সময় মোট কাজকে দুই ভাগে ভাগ করা হয়: সহজ প্রকৃতির কাজ এবং জটিল এবং ঝুঁকিপূর্ণ কাজ। অপেক্ষাকৃত সহজ ও ঝুঁকিবিহীন কাজগুলো নিরীক্ষার কাজে নিযুক্ত সাধারণ কর্মচারীদের উপর দেওয়া হয় এবং অপেক্ষাকৃত জটিল ও ঝুঁকিবহুল কাজগুলো অভিজ্ঞ কর্মচারীদের দিয়ে করানো হয়। প্রয়োজন বোধে নিরীক্ষক নিজেও কাজগুলো পরীক্ষা করে থাকেন বা করতে পারেন, কারণ জটিল ও ঝুঁকি সংক্রান্ত বিষয়গুলোকে কেন্দ্র করে প্রতারণা ও জুয়া চুরির হওয়ার বিশেষ সম্ভাবনা থাকে। বৈধতা যাচাই। নিরীক্ষার জন্য প্রয়োজনীয় ভাউচারগুলোর সত্যতা ও বৈধতা যাচাই করা লেনদেনের সত্যতা যাচাইয়ের প্রথম এবং প্রধান কাজ। লেনদেনগুলোর অবশ্যই বৈধতা আগে যাচাই করতে হবে। লেনদেনগুলো যদি সঠিক হয়েছে কিনা, সেই লেনদেনগুলো বৈধ কিনা, তার অনুমোদন আছে কিনা, এগুলো ভালো করে খেয়াল করবেন। গভীরভাবে তদন্ত। লেনদেনের সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে গভীরভাবে তদন্ত করতে হবে, অর্থাৎ ভাউচারের মধ্যে নিরীক্ষার কাজকে সীমাবদ্ধ রাখলে চলবে না। হিসাবের প্রাথমিক বইগুলোর ভালোভাবে তদন্ত করে দেখবেন এবং সেখানে কোনো সন্দেহের উদ্বেগ হলে তিনি আরো গভীরভাবে তদন্ত করবেন। যেমন দেখা গেছে যে অনেক ঘটনা ঘটেই নাই কিন্তু কাগজপত্র রেডি। আমরা এরকম অনেক উদাহরণ পাই। এইগুলো আসলে আমাদের একটু গভীরভাবে, অর্থাৎ কোনো খরচ হয়ে থাকলে তাকে একটু গভীরভাবে তদন্ত করে দেখা উচিত হিসাব নিরীক্ষককে, যে আসলে ঘটনাগুলো ঘটছে কিনা। আমরা জানি, আমরা মাঝে মধ্যে আমরা বলবো পেপারে দেখি, এখন তো ফেসবুকের সময়, আমরা দেখি যে অনেক ঘটনা কিভাবে কিছু দুর্ঘটনার কথা জানতে পারি। সুতরাং এই জন্য নিরীক্ষককে গভীরভাবে একটু তদন্ত করে দেখতে হবে, বিষয়গুলোকে সত্যতা যাচাই করতে হবে। লেনদেনের তারিখ অনুযায়ী ক্রমান্বয়ে পরীক্ষা। তিনি যখন এর লেনদেনগুলো সত্যতা যাচাই করবেন তখন অবশ্যই একটু তারিখ অনুযায়ী ক্রমান্বয়ে দেখবেন, তাহলে কাজটা সঠিক হবে, সহজভাবে হবে। কারণ দেখা যায় কোনো কিছু ত্রুটি বিচ্যুতি বিষয় থাকলে অনেক ভুল ত্রুটি থেকে যায়, যেইগুলো একটু গুরুত্ব দিয়ে দেখলে ধরা পড়ে যায়। তাই লেনদেনগুলো যাচাই করতে গেলে একটু তারিখ অনুযায়ী ক্রমান্বয়ে দেখা উচিত। হিসাব বইয়ের যোগ বিয়োগ, জের টানা ইত্যাদি যাচাই। নিরীক্ষকের একটা প্রধান কাজ হচ্ছে যে প্রত্যেকটা হিসাব, অর্থাৎ একটা লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে তাকে প্রথমে জাবেদাভুক্ত করা হয়। জাবেদাভুক্ত হয়ে পরে তাকে সেখান থেকে তার নির্দিষ্ট
শিরোনামে তাকে খতিয়ান অন্তর্ভুক্ত করা হয়, খতিয়ানের শ্রেণী বিভাগ করা হয়। সেইখানে শ্রেণী বিভাগে যোগফল আছে, সেই যোগফলগুলো একটু ভালো করে খতিয়ে দেখবেন, যে এগুলো ঠিকমতো টানা হয়েছে কিনা এগুলো একটু দেখবেন, যাতে কাজটা সুন্দরভাবে সঠিকভাবে হয়। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার তদারকি। নিরীক্ষক এই অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার তদারকি করে দেখবেন যে তার কার্যকারী আছে কিনা, এর কার্যকারিতা কতটুকু, এর নামে মাত্র আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা নাকি এর কার্যকারিতা আছে, এগুলো তিনি তদারকি করে দেখবেন। কারণ যদি আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকারিতা থাকে তাহলে তার জন্য কাজ করা অনেকটা সহজ হবে। কারণ শক্তিশালী আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠানকে সুন্দরভাবে সফলভাবে সাফল্যের দিক নিয়ে যায়। সুতরাং তিনি একটু খতিয়ে দেখবেন যে আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কতটুকু কার্যকারী। সুতরাং আমি বলবো যে সত্যতা যাচাইয়ের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। অতএব তোমরা এই বিষয়গুলো একটু গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করলে বিষয়গুলো সহজ লাগবে। লেনদেনের সত্যতা যাচাইকরণের উদ্দেশ্য সমূহ। যে লেনদেনের যে সত্যতা যাচাই করা হয় তার কিছু উদ্দেশ্য রয়েছে। প্রথমত লেনদেন যাচাইকরণ। প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেন হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়েছে কিনা তা পরীক্ষা করা এবং লিপিবদ্ধ লেনদেনের জন্য প্রয়োজনীয় সকল দলিলপত্র রয়েছে কিনা পরীক্ষা করা, এটা সত্যতা যাচাইকরণের একটা উদ্দেশ্য। লেনদেনের সঠিকতা বিচার। লেনদেনের সঠিকতা বিচার করা একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। লিপিবদ্ধ লেনদেনের সমর্থনে যে সকল দলিল রয়েছে ওই সকল দলিলপত্র সত্য, যথার্থ ও বৈধ কিনা তা পরীক্ষা করা সত্যতা যাচাইকরণের অপর একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। হিসাবে কারচুপি আবিষ্কার। কারবারের সাথে সম্পর্ক নাই এমন কোনো লেনদেন লিপিবদ্ধ করা হয়েছে কিনা তা পরীক্ষা করাও নিরীক্ষার একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। অর্থাৎ কারণ অপ্রাসঙ্গিক ও সম্পর্কযুক্ত নয় এমন লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়েছে কিনা তা তিনি যাচাই করে দেখবেন। লেনদেনের ন্যায্যতা বিচার। যেসব লেনদেন হিসাব বইয়ে লিপিবদ্ধ করা হয়েছে সেগুলো সংশ্লিষ্ট হিসাব খাতের না, মালিক বা পরিচালকগণের ব্যক্তিগত লেনদেন, এর সত্যতা যাচাই করতে হবে। তা না হলে প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক ফলাফল নির্ণয় করা সহজ হবে না। হিসাবকালের সঙ্গে সঙ্গতি রেখে যাচাইকরণ। আমি যে লেনদেনগুলো যাচাই করব সেগুলো আমার নির্দিষ্ট হিসাবকালের কিনা। অর্থাৎ দেখা গেল ভাউচারটা আছে কিন্তু ভাউচারটা আমার হিসাব আমি যে সময় বা আমরা যে সময়ের নিরীক্ষার কাজটা সম্পন্ন করতেছি সেই সময়কার ভাউচার না, তাহলে নিশ্চয় বুঝতে হবে যে এইখানে এই ভাউচারটা একটু হিসাবে গরমিল রয়েছে। তাই লেনদেনের সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে আমাদেরকে এই তারিখগুলো এই খেয়াল করতে হবে। যে সকল লেনদেন হিসাব বই লিপিবদ্ধ করা হয়েছে সেগুলো সংশ্লিষ্ট হিসাব বছরের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা তা যাচাই করে দেখাও সত্যতা যাচাইকরণের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। বিশ্বাস জন্মানো। প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট তৃতীয় পক্ষ ও কোম্পানির ক্ষেত্রে শেয়ার হোল্ডারদের নিকট প্রতিষ্ঠানের কার্যক্রম ও লেনদেন বিষয়ে বিশ্বাস জন্মানো সত্যতা যাচাইকরণের আরেকটি কাজ। জুয়াচুরি নিয়ন্ত্রণ। সামগ্রিকভাবে হিসাবের মাধ্যমে ও অন্যান্য উপায়ে যে কারচুপি ও জুয়াচুরি হওয়ার সম্ভাবনা থাকে তা নিয়ন্ত্রণ বা বন্ধ করা সত্যতা যাচাইকরণের উদ্দেশ্য। সুতরাং বলা যায় নিরীক্ষার উদ্দেশ্য যথাযথভাবে পালনের জন্য লেনদেনের সত্যতা যাচাইকরণ গুরুত্বপূর্ণ, কারণ এর উপর প্রতিষ্ঠানের নির্ভুলতা নির্ভর করে। লেনদেনের সত্যতা যাচাইকরণের গুরুত্ব। নিরীক্ষার কাজে লেনদেনের সত্যতা যাচাইয়ের গুরুত্ব অপরিসীম। একে নিরীক্ষার স্তম্ভ হিসেবে আখ্যা দেওয়া হয়। অনেকে এই ধারণা পোষণ করেন যে হিসাব বই এ লেখা লেনদেনগুলো কোনো প্রমাণপত্র বা দলিলের সঙ্গে মিলিয়ে পাশে টিক চিহ্ন দিতে পারলেই লেনদেনের সত্যতা যাচাই হয়ে যায়। আসলে বাস্তবতা তা না। বাস্তবতা হচ্ছে যে একটা লেনদেনকে যাচাই করতে গেলে তার পিছনে যেসব দলিল, নথিপত্র, চুক্তিপত্র ইত্যাদি দেখে শুনে ভালো করে যাচাই করতে হবে। কারণ যদি লেনদেনের সত্যতা যাচাই করা না হয় তাহলে যে ফলাফল দাঁড়াবে তা হচ্ছে প্রতিষ্ঠানের
অবস্থা সম্পর্কে সঠিক তথ্য সর্বদাকে দেওয়া সম্ভব নয়। কারণ যদি লেনদেনের সত্যতা যাচাই না করে নিরীক্ষক যে রিপোর্ট, যে প্রতিবেদন দিবেন, সেই প্রতিবেদনটা একটা মিথ্যা প্রতিপন্ন হবে। সুতরাং নিরীক্ষা একটা নৈতিক পেশাগত কাজ। অর্থাৎ এটা হচ্ছে এমন একটা প্রতিবেদন নিরীক্ষক যেটা দিয়ে থাকেন, এটার উপর অনেকে নির্ভরশীল। এমনকি দেশ, সমাজ, সরকারের জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং এই যে প্রতিবেদনটা নিরীক্ষক দিবেন, সেই প্রতিবেদন যাতে সঠিক এবং সুন্দর হয়, যাতে এই প্রতিবেদনের উপর যে সকল ব্যক্তিরা নির্ভরশীল তার জন্য এই প্রতিবেদনের উপর আস্থা রাখতে পারেন, সেই জন্য নিরীক্ষকের লেনদেনের সত্যতা যাচাইকরণ এর অনেক গুরুত্ব বহন করে। যেহেতু নিরীক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে চূড়ান্ত হিসাবে সত্যতা যাচাই নিরূপণ করা, অর্থাৎ নির্দিষ্ট সময়ে লাভ ক্ষতি হিসাব প্রদর্শিত, লাভ বা ক্ষতি সঠিক ও যথার্থ কিনা, এবং কারবারের উদ্বৃত্ত পত্রে যে সঠিক আর্থিক অবস্থা দেখানো হয়েছে কিনা, অর্থাৎ সম্পদের দিকে সম্পদ এবং দায়ের দিকে যে দায় দেখানো হয়েছে সেইগুলো সঠিক কিনা, অর্থাৎ বছর শেষে একটা নির্দিষ্ট সময় শেষে যে আর্থিক প্রতিবেদন প্রতিষ্ঠান আর্থিক অবস্থা নির্ণয় করেছে এটা সঠিক কিনা, এটা যাচাই করা নিরীক্ষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ। এবং একটা সঠিক নিরীক্ষা প্রতিবেদন তৈরি করা নিরীক্ষকের নৈতিক দায়িত্ব। সুতরাং সেই দিকে বিবেচনা করেই লেনদেনের সত্যতা যাচাইকরণের গুরুত্ব অপরিসীম। ভাউচার এর সংজ্ঞা, ভাউচারের অর্থ ও সংজ্ঞা। ভাউচার কি? আসলে ভাউচার হচ্ছে কোনো খরচের একটা দলিল, যে খরচগুলো করা হয়েছে তার একটা দলিল। এখন যে কোনো খরচের ক্ষেত্রে ভাউচার একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ খরচের প্রমাণক বলা যায় বা দলিল বলা যায়, যা কিছু বলা হোক, ভাউচার লেনদেনের ক্ষেত্রে ভাউচার একটা গুরুত্ব বহন করে। ভাউচার বা প্রমাণক কথাটির অর্থ হলো সাক্ষ্য বা প্রমাণ হিসেবে কাজ করে এমন একটি লিখিত প্রমাণপত্র। কারবারের সংগঠিত লেনদেনগুলোর সত্যতা যাচাই করার জন্য যে সকল প্রমাণস্বরূপ লিখিত দলিল, যেমন রসিদ, চালান, চুক্তিপত্র, সবার কার্যবিবরণী, চিঠিপত্র ইত্যাদি ব্যবহার করা হয়, তাদিগকে ভাউচার বা প্রমাণক বলে। বি.এন. টেন্ডন অ্যান্ড আদার্সের মতে, হিসাবের বইয়ের একটি লেনদেনের সমর্থনে লিখিত দলিলকে ভাউচার বলে। পেলি অ্যান্ড লারসনের মতে, ভাউচার হলো একটি লেনদেন সংক্ষিপ্তকরণ এবং এর লিপিবদ্ধ করা ও পরিশোধের অনুমোদন কাজে ব্যবহৃত একটি ব্যবসায়িক কাগজ। সুতরাং বলা যায় যে নথিপত্রের সাহায্যে কারবারের কোনো কাজকে প্রমাণ করা হয়, তা হলো ভাউচার বা প্রমাণপত্র। ভাউচারের প্রকারভেদ। ভাউচার 4 প্রকার: আভ্যন্তরীণ ভাউচার, বাহ্যিক ভাউচার, প্রাথমিক ভাউচার, সহায়ক ভাউচার। আভ্যন্তরীণ ভাউচার কি? যে সকল ভাউচার নিরীক্ষাধীন প্রতিষ্ঠান হতে পাওয়া যায় সেগুলোর আভ্যন্তরীণ ভাউচার বলে, যেমন রসিদ, বইয়ের প্রতিলিপি, পণ্য বিক্রয় চালানের প্রতিলিপি ইত্যাদি। অর্থাৎ এই ভাউচারগুলো সাধারণত আভ্যন্তরীণভাবে তৈরি করা হয়। এই ভাউচারগুলো ব্যবসায়ের খরচের ডকুমেন্ট হিসেবে কাজ করে এবং এটা বাইরের থেকে কোনো বিষয় না, এটা ভিতর থেকে প্রদান করা হয়। বাহ্যিক ভাউচার: যে সকল ভাউচার প্রতিষ্ঠানের বাহির হতে সংগ্রহ করা হয় সেগুলোকে বাহ্যিক ভাউচার বলা হয়, যেমন ব্যাংক হতে সংগৃহীত হিসাব বিবরণী, দেনাদারের নিকট হতে সংগৃহীত হিসাব বিবরণী, এই সকল বাহ্যিক ভাউচার। প্রাথমিক ভাউচার: যে সকল লিখিত সাক্ষ্য মূল দলিলের কাজ সম্পাদন করে সে সকল সাক্ষ্যকে প্রাথমিক ভাউচার বলে, যেমন পণ্য ক্রয়ের চালান, পণ্য বিক্রয়ের চালান ইত্যাদি। সহায়ক ভাউচার: মূল ভাউচারের পরিবর্তে যে সকল লিখিত সাক্ষ্য ব্যবহার করা হয় তাকে সহায়ক ভাউচার বলা হয়। অনেক মূল ভাউচার না পাওয়া গেলে নিরীক্ষকের সন্দেহ দূর করার জন্য
ভাউচারের প্রতিলিপি ব্যবহার করা হয়, সেই জন্য এগুলোকে সহায়ক ভাউচার বলা হয়। আমি কতগুলো ভাউচারের উদাহরণ বলতেছি। সেটা হচ্ছে, এক, ক্যাশ মেমোর কার্বন প্রতিলিপি, ফরমায়েশ বহি, বিলের প্রতিলিপি, বিক্রয়কর্মীর সংক্ষিপ্ত বিবরণী, ক্রয় সংক্রান্ত আদেশ, নগদ প্রাপ্তির জন্য ক্যাশিয়ারের সংক্ষিপ্ত বিবরণী, শেয়ার হোল্ডারদের সভার কার্য বিবরণী, চুক্তিপত্র, চেকের প্রতিপত্র, মজুরি তালিকা ও বেতন তালিকা, রসিদের প্রতিপত্র, বিক্রয় চালানের প্রতিলিপি, এই সকল ইত্যাদি বিষয়গুলো হচ্ছে ভাউচারের উদাহরণ। ভাউচারের বৈশিষ্ট্য, একটা কাগজ ভাউচার হতে হলে তার অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্য থেকে খেয়াল করে সেই ভাউচারটাকে ভাউচার কিনা এটা গ্রহণ করে নিতে হবে। অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো না থাকলে সেটাকে ভাউচার বলা যায় না। যেমন মক্কেল বা প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ ভাউচার হতে হলে অবশ্যই সেই প্রতিষ্ঠানের নাম থাকতে হবে, যে প্রতিষ্ঠানটা ভাউচারটা প্রদান করেছে সেই প্রতিষ্ঠানের নাম থাকতে হবে, নাম, ঠিকানা, এই সকল থাকা আবশ্যিক। তারিখ, ভাউচারে অবশ্যই তারিখ থাকতে হবে, তারিখ না থাকলে সেটা ভাউচারই না। তারিখবিহীন কোনো ভাউচার কাগজে পরিণত হবে যার কোনো কার্যকারিতা নেই। সুতরাং ভাউচারের জন্য তারিখ সবচেয়ে গুরুত্বপূর্ণ। টাকার পরিমাণ, টাকার পরিমাণ ভাউচারের একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ টাকার পরিমাণ না থাকলে সেটাকে ভাউচার বলে গণ্য করা হয় না। সুতরাং ভাউচারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই টাকার পরিমাণ থাকা, এবং সেটা টাকার অঙ্কে থাকা এবং কথায় লেখা হতে হবে। দুটোরই গুরুত্ব রয়েছে ভাউচারে। শুধু টাকা থাকলে হবে না, সেটাকে কথায়ও লিখতে হবে। বিবরণ, ভাউচারে অবশ্যই বিবরণ থাকতে হবে। যে যে বিষয়ের উপর এই ভাউচারটা তৈরি করা হয়েছে সেই বিষয়ের বিবরণ থাকতে হবে। যেমন যদি কোনো পণ্য ক্রয় করা হয়, তাহলে ক্রয় সে কি পণ্য কেনা হয়েছে, কি পরিমাণ কেনা হয়েছে, সেটা ভাউচারে উল্লেখ থাকতে হবে। কর্তৃপক্ষের অনুমোদন, অর্থাৎ ভাউচারটা যে প্রতিষ্ঠান প্রদান করেছে তাদের স্বাক্ষর থাকতে হবে। ভাউচারে অবশ্যই স্বাক্ষর থাকা বাঞ্ছনীয়, স্বাক্ষর না থাকলে সেটাকে ভাউচার বলা যাবে না। রেভিনিউ স্ট্যাম্প, এই মাথায় রাখতে হবে ভাউচারে রেভিনিউ স্ট্যাম্পের প্রয়োজন কোন কোন ক্ষেত্রে। যেমন বর্তমান সরকারি আইনে 500 টাকা বা তার নিচে হলে ভাউচারে রেভিনিউ স্ট্যাম্প লাগে না। যদি সেটা 500 টাকা বা তার বেশি, 500 টাকার বেশি হয়, এটা মাথায় রাখতে হবে যে 500 টাকা বা তার নিচে হলে রেভিনিউ স্ট্যাম্প লাগে না। আর যদি 500 টাকা পার হয়ে যায় তাহলে প্রত্যেকটা ভাউচারে রেভিনিউ স্ট্যাম্প লাগবে। এখন একটু কথা আছে, ভাউচারটা পাকা ভাউচার, কাঁচা ভাউচার দুই ধরনের হয়। যেমন যদি কোনো দোকানের ভাউচার হয়, সেই দোকানের ভাউচার একটা ভাউচারের ক্রমিক নম্বর থাকে। যদি এই ক্রমিক নম্বর যুক্ত ভাউচার হয় তাহলে রেভিনিউ স্ট্যাম্পের দরকার হয় না। তাহলে সেই ভাউচারে সরকারি নিয়ম অনুযায়ী ভ্যাট প্রদান করতে হয়। যেই মাল ক্রয় করা হয়েছে সেই মালে কি পরিমাণ ভ্যাট ধার্য করা হয় সেই ভ্যাটগুলো প্রদান করতে হয়। এটা নিয়ম অনুযায়ী ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান ভ্যাট প্রদান করবে, কর্তৃপক্ষকে ভ্যাট প্রদান করতে হবে। আর যদি সেটা কাঁচা ভাউচার হয়, অর্থাৎ যে দোকানের ভাউচারে ক্রমিক নম্বর থাকে না সেই ভাউচারটাকে কাঁচা ভাউচার বলে, তাতে অবশ্যই 500 টাকার উপরে গেলে রেভিনিউ স্ট্যাম্প প্রদান করতে হবে। রদ বদলের স্বাক্ষর, ভাউচারে যদি কোনো রদ বদলের থাকে তা সেখানে অবশ্যই স্বাক্ষর থাকতে হবে। স্বতন্ত্র, প্রত্যেকটা ভাউচার স্বতন্ত্র হতে হবে। কোনো প্রত্যেক, কারণ একটা ভাউচারের সাথে আরেকটা ভাউচারের কোনো সম্পর্ক নেই, প্রত্যেকটা ভাউচারে আলাদা হতে হবে। একটা ভাউচারে যে পরিমাণ পণ্য ক্রয় করা হবে এর সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো একই ভাউচারে হতে হবে। ক্রমিক নম্বর যুক্ত ভাউচারে অবশ্যই একটা ক্রমিক নাম্বার থাকতে হবে, এটা মাথায় রাখতে হবে। একটু আগে বিষয় আলোচনা করেছি কাঁচা ভাউচার পাকা ভাউচারের বিষয়, এটা মাথায় রেখেই রাখতে হবে। ত্রুটি মুক্ত ভাউচার অবশ্যই ত্রুটি মুক্ত হতে হবে। ত্রুটিপূর্ণ কোনো ভাউচার হিসেবে গণ্য হবে না। সুতরাং ভাউচারের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটাকে ত্রুটি মুক্ত হতে হবে। যে কোনো বিষয় সুনির্দিষ্টভাবে লিখিত হতে হবে এবং স্পষ্ট এবং সহজ সরলভাবে। আমাদেরকে মাথায় রাখতে হবে যে একটা ভাউচারের যেসব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো রয়েছে এইগুলো ভাউচারটিকে অর্থবহ করার জন্য গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট লেনদেনে ভাউচার,
ভাউচারটা অবশ্যই নির্দিষ্ট লেনদেনের হতে হবে, কারণ যদি কোনো ভাউচার হতে হয় তারপর সেই ভাউচারটা অবশ্যই সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে যে এখানে কি কোন বিষয়ের উপরে ভাউচারটা প্রদান করা হয়েছে, স্পষ্টভাবে উল্লেখ থাকবে। সুতরাং আমরা সুতরাং আমরা জানতে পারলাম যে ভাউচার কি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ভাউচারে কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, বৈশিষ্ট্য না হলে এই ভাউচারটা আমাদের আমাদের ভাউচার হিসেবে গণ্য হবে না। সুতরাং ভাউচারের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রতিষ্ঠানের নাম থাকতে হবে, তারিখ থাকতে হবে, টাকার পরিমাণ থাকতে হবে এবং বিবরণ থাকতে হবে, এবং ভাউচারে অবশ্যই দোকানে ভাউচারে তার অবশ্যই ক্রমিক নম্বর থাকা দরকার, এবং এই নির্দিষ্ট লেনদেনের ভাউচার হতে হবে। এগুলো গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো খেয়াল রেখে একটা ভাউচার তৈরি করতে হবে। আমি তোমাদেরকে একটা গল্প না বললেই নয়। যেমন আমার জীবনে যেটা ঘটেছে, যেমন আমি এর আগে একটা কলেজে চাকরি করেছিলাম, সেইখানে এমন একটা ঘটনা ঘটেছিল যে আমাকে প্রিন্সিপাল স্যার দায়িত্ব দিয়েছিলেন যে ব্যাংকের বিষয়গুলো ব্যাংকের বিষয়গুলো আমাদের আমরা যে পরিমাণ টাকা জমা দিই এইগুলো একটু তদন্ত করার জন্য, হিসেবটা আসলে হিসেবটা মিলিয়ে দেখার জন্য আমাকে বলা হয়েছিল। তো আমি যাই হোক হিসাবটা যখন মিলিয়েছি তখন দেখেছি যে ব্যাংকের জমার সাথে আমাদের কলেজের জমার একটা পার্থক্য তৈরি হয়েছে। তখন এই বিষয়টা আমার কাছে একটু খটকা লেগেছে। আমি সাথে সাথে আমি প্রিন্সিপাল স্যারকে জানিয়েছি এবং স্যার বলল তাই তুমি এই বিষয়টা একটু গুরুত্ব দিয়ে দেখো যে কি ঘটনা, আমাদের ব্যাংক আমাদের যে পরিমাণ জমা দেখাচ্ছি কিন্তু ব্যাংক তার থেকে কম দেখাচ্ছে, কারণটা কি আমাদের ব্যালেন্সে। তখন আমি প্রথমেই কি করেছি, আমি যে ব্যাংকে যে আমার কলেজ টাকা জমা দিয়েছে, এই ঘটনাটা আরো 10-12 বছর আগের কথা বলতেছি আমি। বলতে আমি সেই রসিদগুলো আমি দ্রুত দেখার চেষ্টা করেছি। প্রথমত যে রসিদে টাকা, আমি এখানে আমার একটু সমস্যা মনে করেছিলাম যে এমনও হতে পারে যে রসিদগুলোতে সাধারণত আমরা জানি যে জমা স্লিপে 2 জায়গায় সই থাকতে হয়, স্বাক্ষর থাকতে হয়। আমি এই স্বাক্ষরগুলো মিলানোর চেষ্টা করেছি। তাতে আমি দেখলাম যে না, আমার যে কর্মচারী, আমাদের যে দায়িত্বপ্রাপ্ত যে ব্যক্তি টাকা জমা দিয়ে থাকেন তার ভাউচারগুলো যত রয়েছে এবং যাতে স্বাক্ষরগুলো সঠিকভাবে রয়েছে। সুতরাং তখন আমি এই স্বাক্ষরগুলো নিয়ে আমি ম্যানেজারকে ফোন দিলাম যে আমি এই বিষয়গুলো যে ব্যাংক থেকে স্টেটমেন্ট এনেছি, আমি আমার যে জমা রসিদের সাথে ব্যাংকে স্টেটমেন্টের সেই ডেট অনুযায়ী, তারিখ অনুযায়ী আমি মিলিয়ে দেখার চেষ্টা করেছি যে কিভাবে টাকাটা সময় মতো জমা দেওয়া হয়েছে কিনা। তার ভিতরে যে আমি দেখলাম যে আমার প্রতিষ্ঠান টাকা সময় মতো জমা দিয়েছে, সবগুলো আছে, কিন্তু 2টো টাকা আমি দেখতেছি যে এই টাকা ব্যাংকের স্লিপ রয়েছে আমাদের কাছে, জমা দেওয়ার স্লিপ, কিন্তু টাকাটা জমা হয়নি। যাক, এ বিষয়ে আমি বেশি কিছু বলবো না, শুধু আমি বলবো যে আমি ম্যানেজারকে দেখালাম যে এই ঘটনাটা ঘটেছে। ম্যানেজার বলল, স্যার আপনি একটু অপেক্ষা করেন, আমি আপনাকে ফোন দিব, আমি বিষয়টা দ্রুততার সাথে আমি একদিনের মধ্যেই এটা আমি ফয়সলা করতেছি। যাই হোক, যে ঘটনা ঘটছে এই ঘটনা আর বললাম না, শুধু এটুকুনি বললাম যে এর সাথে যিনি জড়িত ছিলেন তাকে ব্যাংক কি পানিশমেন্ট দিয়েছে সেটা আমি জানি না, তবে এটা জানি যে দ্রুত আমার টাকাটা, যিনি এই দায়িত্বে ত্রুটিপূর্ণ কাজ করেছেন তিনি দ্রুততার সাথে সেই কাজটা সমাধান করে দিয়েছেন, টাকাটা আবার আমাদের কলেজের অ্যাকাউন্টে জমা দিয়ে দিচ্ছেন, কোনো সমস্যা হয়নি। কিন্তু তিনি এই ভাউচারের এই যে বিষয়, যে ভাউচারটা আমাকে কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমার এই টাকাটা পাওয়ার জন্য। সুতরাং তোমাদেরকে এই গল্প বললাম এই কারণে যে দেখো আসলে আমাদের সবাই আমরা ভালো চলার পথে অনেক ত্রুটি বিচ্যুতির ঘটনা ঘটে, যেগুলো আমাদেরকে সতর্ক থাকতে হয়। নিখোঁজ ভাউচার সম্পর্কে নিরীক্ষকের কর্তব্য। দেখা যাচ্ছে যে হিসাবে অনেক ভাউচার পাওয়া যায় না, তখন কিন্তু ঘটনাগুলো হয়তো ঘটেছে, হয়তো ঘটেনি, তবে ধরে নেব যে ঘটেছে। কারণ নিখোঁজ ভাউচার তখনই দেখায় যখন ঘটনাটা ঘটেছে কিন্তু তার ডকুমেন্টটা হয়তো যে কোনো কারণে নিখোঁজ হয়ে গেছে। সুতরাং এই নিখোঁজ ভাউচার যদি হিসাবে দেখানো হয় তাহলে নিরীক্ষকের দায়িত্বটা কি? এখন নিরীক্ষক হারানো প্রমাণপত্রের গুরুত্ব যাচাই করবেন, যে এর গুরুত্বটা কতটুকু, তিনি তার গুরুত্ব যাচাই করবেন, তারপরে তিনি এ বিষয়ে তদন্ত করবেন।
এইভাবে নিখোঁজ ভাউচারের তালিকা প্রস্তুত করবেন, যাতে সহজে নিখোঁজ ভাউচারগুলো তিনি অবগত হতে পারেন এবং এক নজরে তিনি দেখতে পারেন এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে তার জন্য সুবিধা হবে। কারণ অনুসন্ধান, এই যে নিখোঁজ ভাউচারগুলো, তার গুরুত্বের উপর তার নির্ভর করবে তার কারণ অনুসন্ধান। অর্থাৎ যদি মনে হয় নিরীক্ষকের কাছে যে না, এর কারণগুলো অনুসন্ধান করা প্রয়োজন, কারণ বিষয়গুলো একটু গুরুত্ব বহন করে, সেক্ষেত্রে তিনি এর কারণগুলো অনুসন্ধান করবেন। কারণ নিখোঁজ হয়ে গেছে, কিভাবে নিখোঁজ হয়ে গেছে, কৈফিয়ত তলব, এবং দায়িত্বশীল ব্যক্তি যিনি এই ভাউচার সংরক্ষণের দায়িত্বে আছেন তার কাছে কৈফিয়ত তলব করবেন যে কেন ভাউচারটা নিখোঁজ হয়েছে। কারণ প্রত্যেকটা খরচের জন্য ভাউচার গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেটা দিনের ভাউচার দিনেই সংরক্ষণ করার কথা। নিখোঁজ হওয়ার কারণ কি, এর কোনো যৌক্তিক কারণ আছে কিনা, এইগুলো তিনি খেয়াল করবেন। প্রতিলিপি সংগ্রহ, যে ভাউচারটা হারায় গেছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে তার প্রতিলিপি সংগ্রহ করার ব্যবস্থা করবেন। অর্থাৎ যে দেখা যায় অনেক সময় ডুপ্লিকেট কপি থাকে, সেই ডুপ্লিকেট কপি সংগ্রহ করতে হবে বা তার ফটোকপি সংগ্রহ করতে হবে, যাতে নিরীক্ষকের কাছে এই ভাউচারের সপক্ষে কোনো ডকুমেন্ট প্রদান করা সম্ভব হয়। অন্যান্য দলিলপত্র পরীক্ষা, বা এই নিখোঁজ ভাউচারের জন্য এই সংশ্লিষ্ট অন্যান্য দলিলপত্রগুলো নিরীক্ষক ভালো করে পরীক্ষা করে দেখবেন। কারণ নিখোঁজ ভাউচারের যথার্থতা মূল্যায়ন করার ক্ষেত্রে তার সংশ্লিষ্ট দলিলপত্রগুলো গুরুত্ব বহন করে। স্বীকৃতিপত্র আদায়, এই নিখোঁজ ভাউচারের জন্য স্বীকৃতিপত্র আদায়ের ব্যবস্থা করবেন। যে নিখোঁজ ভাউচার যখন পাওয়া যাচ্ছে না, তখন এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে রিপোর্টে উল্লেখ। এই নিরীক্ষক তার রিপোর্টে নিখোঁজ ভাউচার সম্পর্কে তিনি উল্লেখ করবেন। কারণ ভাউচার নিখোঁজ হওয়া একটা খারাপ দিক, সুতরাং এটা প্রতিষ্ঠানের দুর্বলতা প্রকাশ করে। সুতরাং যদি এইরকম অহরহ ঘটতে থাকে তাহলে প্রতিষ্ঠান, আর যদি নিরীক্ষক এগুলো উল্লেখ না করেন, তাহলে ওই প্রতিষ্ঠান একটা সুযোগ নিয়ে থাকবে। সুতরাং রিপোর্টে উল্লেখ করলে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে প্রতিষ্ঠান সতর্ক হবে। বিভিন্ন লেনদেনের সত্যতা যাচাইয়ের উপর আলোচনা, আমি এখন তোমাদেরকে বিভিন্ন লেনদেনের সত্যতা যাচাইয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। যেমন দেখো, নগদান বহির বিষয় লেনদেনের সত্যতা যাচাই। মনে করো যে নগদান বহির বিষয় যখন সত্যতা যাচাইয়ের ঘটনা ঘটবে, তখন কি হবে? তখন হবে, প্রথমে দেখবেন প্রতিষ্ঠানের প্রারম্ভিক জের। নগদান বহির জমার দিকে প্রথম দফা হলো প্রারম্ভিক জের। নিরীক্ষকের প্রারম্ভিক জেরের সত্যতা যাচাইকরণে গত বছরের উদ্বৃত্ত দেখতে হবে। গত বছরের উদ্বৃত্ত হতে প্রারম্ভিক জেরের সঠিক অঙ্ক নগদান বইতে লিপিবদ্ধ হয়েছে কিনা দেখতে হবে। এইবার দেখবেন তিনি নগদ বিক্রয়। নগদ বিক্রয়ের সত্যতা যাচাইকরণে একজন নিরীক্ষক যে সকল প্রমাণ দলিল ব্যবহার করে সেগুলো হলো বিক্রয়ের সংক্ষিপ্ত সার, ক্যাশ মেমোর প্রতিলিপি, ক্যাশিয়ার কর্তৃক প্রণীত সংক্ষিপ্ত সার, এই সকল। এক্ষেত্রে নিরীক্ষক কি কাজ করবেন সেগুলো হচ্ছে নগদ বিক্রয় সংক্রান্ত অভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থার উপযুক্ত কিনা তা পরীক্ষা করতে হবে। কোনো ত্রুটি থাকলে সতর্কতার সাথে নগদ বিক্রয়ের লেনদেন পরীক্ষা করতে হবে। ক্যাশ মেমোর কার্বন কপির সাথে বিক্রয় কর্মীর দ্বারা প্রণীত সংক্ষিপ্ত সার মিলিয়ে দেখতে হবে। বিক্রয় কর্মচারী দ্বারা প্রণীত সংক্ষিপ্ত সার ক্যাশিয়ার কর্তৃক প্রণীত নগদ প্রাপ্তির সংক্ষিপ্ত সারের সাথে মিলিয়ে দেখতে হবে। বিক্রয়ের সংক্ষিপ্ত সারের সাথে খসড়া নগদান বই ও চূড়ান্ত নগদান বই মিলিয়ে দেখতে হবে যে তা যথাযথভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা। কোনো খরিদ্দারের নগদ বার্তা দেওয়া হলে ওই নগদ বার্তার হার সর্বত্র সমান হয়েছে কিনা তা দেখতে হবে। ক্যাশ মেমোর তারিখের সাথে নগদান বইতে লিখিত লেনদেনগুলোর তারিখ মিল রয়েছে কিনা সেগুলো দেখতে হবে। প্রতিদিনের নগদ অর্থের ব্যাংকে জমা দেওয়ার ব্যবস্থা থাকলে নগদ বহির সঙ্গে ক্যাশিয়ারের প্রদত্ত বিবরণী মিলিয়ে দেখতে হবে। দেনাদার নিকট থেকে নগদ প্রাপ্তি। দেনাদার নিকট থেকে নগদ প্রাপ্তির ক্ষেত্রে সত্যতা যাচাইকরণের দলিলগুলো হলো রসিদের চেকমুড়ি, বিক্রয় চালানের প্রতিলিপি, দেনাদারের নিকট হতে প্রাপ্ত হিসাব বিবরণ,
ক্রেডিট নোটের প্রতিলিপি, দেনাদারের সাথে চিঠিপত্র, ব্যাংকের পাসবই, এই বিষয়গুলো তিনি খতিয়ে দেখবেন। নিরীক্ষকের দায়িত্ব হচ্ছে কারবারের নগদান বইতে লিখিত অঙ্ক যা দেনাদার নিকট থেকে পাওয়া গিয়েছে তার রসিদের চেকমুড়ির অঙ্কের সাথে মিলিয়ে দেখবেন। দেনাদারের টাকার উপর বার্তা প্রদান করা হলে তার হার সম্পর্কে নিশ্চিত হতে হবে এবং প্রচলিত হার অপেক্ষা অধিক হারে বার্তা বাদ দেওয়া হলে তার উপযুক্ত কারণ অনুসন্ধান করবেন। অনেক সময় দেনাদারের নিকট হতে প্রাপ্ত টাকা এবং লেনদেনের অর্থ অন্য লেনদেনের সাথে প্রাপ্ত হিসাবে দেখিয়ে জোয়াচুরি হয়েছে কিনা সেগুলো তিনি খতিয়ে দেখবেন। নগদান বই, খসড়া নগদান বই, পাস বই মিলিয়ে নিশ্চিত হতে হবে যে দেনাদারের নিকট হতে প্রাপ্ত অর্থ সময়মতো হিসাবভুক্ত করা হয়েছে ও ব্যাংকে জমা দেওয়া হয়েছে। বিক্রয় চালানের প্রতিলিপির সাথে প্রাপ্ত অর্থের পরিমাণ নিরীক্ষককে মিলিয়ে দেখতে হবে। দেনাদারের নিকট হতে প্রাপ্ত অর্থ ব্যাংকে জমা দেওয়ার ক্ষেত্রে কি ধরনের আভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থা প্রচলিত আছে সেগুলো পরীক্ষা করবেন। বিক্রিত পণ্য ফেরত এসে সকলে তা হিসাবে মিলকরণ করা হয়েছে কিনা, ক্রেডিট নোট যথাযথভাবে পাঠানো হয়েছে কিনা, এগুলো মিলাই দেখবেন। সুতরাং এই নগদ প্রাপ্তির বিষয়গুলোর সময় তিনি এগুলো একটু খতিয়ে দেখবেন, যে নগদ বিক্রয়, দেনাদার নিকট থেকে প্রাপ্ত টাকা, এইগুলো তিনি খতিয়ে দেখবেন। সুদ প্রাপ্তি, প্রতিষ্ঠানের বইতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ঋণ দেওয়া হলে, অর্থাৎ কোনো ব্যাংক আমানত হিসেব খোলা হলে তার উপর প্রাপ্য সুদ, এই জাতীয় লেনদেনের সত্যতা যাচাইয়ের জন্য কয়েকটি দলিল তিনি খতিয়ে দেখবেন। তা হলো চুক্তিপত্র, রসিদের চেক মুড়ি, ব্যাংকের পাস বই, ঋণ চুক্তি, নগদান বই, বন্ধকিপত্র। নিরীক্ষকের কর্তব্য কি? নিরীক্ষকের কর্তব্য হচ্ছে নির্দিষ্ট তারিখে ঠিক নির্দিষ্ট পরিমাণ সুদ পাওয়া গিয়েছে কিনা তা পরীক্ষা করে দেখতে হবে। হিসাবকালের পক্ষে যদি কোনো সুদের টাকা অনাদায় থাকে তাহলে সে টাকা সে বছরে আয়ের মধ্যে দেখানো হয়েছে কিনা তা বিশেষভাবে যাচাই করবেন। ব্যাংকের মাধ্যমে সুদ আদায় হলে তা পাস বইতে লিপিবদ্ধ হয়েছে কিনা সেগুলো তিনি খতিয়ে দেখবেন। ব্যাংকের স্থায়ী আমানত হতে যদি সুদ পাওয়া যায় তাহলে ব্যাংকের পাস বই যত্ন সহকারে পরীক্ষা করতে হবে। যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বন্ধকি ঋণের টাকা খাটানো হয় এবং তার উপর সুদ পাওয়া যায় তাহলে সেই বন্ধকি ঋণপত্র, চুক্তিপত্র পরীক্ষা করে দেখতে হবে। লগ্নিপত্র, লগ্নি খতিয়ান ও করদাতার প্রমাণপত্র ইত্যাদির সাহায্যে সুদের হার, সুদ প্রাপ্য হওয়ার তারিখ ইত্যাদি পরীক্ষা করে দেখতে হবে। এছাড়া আরো আছে, যেমন খতিয়ে দেখার বিষয়ে আমরা আলোচনা করব নগদ ক্রয়। নগদ ক্রয়ের ক্ষেত্রে আমরা যে দলিলগুলো আমাকে খতিয়ে দেখতে হবে সেগুলো হলো নগদান বই, ক্যাশ মেমো অথবা বিল, ক্রয় সংক্রান্ত আদেশ, দ্রব্য আগত বহি, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন, এইসব দলিলগুলো খতিয়ে দেখব। নিরীক্ষকের কর্তব্য হচ্ছে নগদে ক্রয় সংক্রান্ত ক্যাশ মেমোর সাথে নগদান বই মিলিয়ে দেখতে হবে। নগদ ক্রয়ে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন আছে কিনা পরীক্ষা করতে হবে। নগদ ক্রয় নগদান বইতে যথাযথভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা দেখতে হবে। মজুদ পণ্যের খতিয়ানের সাথে নগদান বই মিলিয়ে দেখতে হবে। কৃত পণ্য যথার্থই প্রতিষ্ঠানে এসেছে কিনা তার দ্রব্য আগত বহির সাহায্যে পরীক্ষা করতে হবে। এই সকল বিষয়গুলো নগদ ক্রয়ের ক্ষেত্রে তিনি গুরুত্ব সহকারে দেখবেন। পাওনাদারের অর্থ প্রদানের ক্ষেত্রে যে বিষয়গুলো খতিয়ে দেখবেন তা হচ্ছে চুক্তিপত্র, ব্যাংক পাস বই, চেকমুড়ি, চালানের প্রতিলিপি, রসিদের প্রত্যয়পত্র, বিক্রেতা প্রেরিত বিক্রয় বিবরণী ইত্যাদি। এখানে তাকে কাজ করতে হবে নিরীক্ষককে, যে সেটা হলো পাওনাদারকে প্রদত্ত অর্থ তার নিকট হতে প্রাপ্ত রসিদের সাহায্যে মিলাতে হবে। ক্রয় চালানের প্রতিলিপির সাথে পাওনাদারের হিসাবের লিপিবদ্ধ অঙ্গগুলো মিলিয়ে দেখতে হবে। চালান ও পাওনাদার কর্তৃক প্রেরিত হিসাব বিবরণী এবং পাওনাদারদের হিসাব হতে পাওনাদারগণকে প্রাপ্য যাচাই করতে হবে। ক্রয় সংক্রান্ত বিল, দ্রব্য প্রাপ্তি লিপি, ফেরত সংক্রান্ত প্রভৃতির সাহায্যে পাওনাদারগণের
হিসাব বিশেষ যত্ন ও সতর্কতার সাথে পরীক্ষা করতে হবে। পাওনাদারগণের ক্রয় সংক্রান্ত বিল, প্রাপ্য প্রাপ্তিলিপি ফেরত সংক্রান্ত প্রভৃতির সাথে পাওনাদারগণের হিসাব বিশেষ যত্ন সতর্কতার সাথে পরীক্ষা করবেন। পাওনাদারগণের সাথে কোনো চুক্তি থাকলে ওই চুক্তিপত্রে উল্লিখিত অর্থ পরিশোধের সময় ও মেয়াদ জেনে শর্তানুযায়ী অর্থ পরিশোধ করা হয়েছে কিনা সেগুলো খতিয়ে দেখবেন। প্রদবিল পরিশোধের ক্ষেত্রে যে বিষয়গুলো দেখবেন সেটা হচ্ছে প্রদবিল, বহি, রসিদ, ফেরত প্রদবিল, ব্যাংকের পাসবই। নিরীক্ষকের কর্তব্য হচ্ছে যে সকল প্রদবিলের মেয়াদ উত্তীর্ণ হয়েছে তা যথাযথভাবে প্রদত্ত হয়েছে কিনা সেটা দেখতে হবে। ব্যাংকের মাধ্যমে প্রদবিল পরিশোধ করা হলে ব্যাংকের পাস বই পরীক্ষা করতে হবে। কোনো বিলের মেয়াদ পূর্তির পূর্বে পরিশোধের জন্য কোনো ছাড় বা বার্তা পাওয়া গেলে তা যথাযথভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা সেগুলো খতিয়ে দেখবেন। প্রত্যাখ্যাত বিলের জন্য অতিরিক্ত সুদ বা নোটিং চার্জ প্রদত্ত হলে তা যথাযথভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা সেগুলো খতিয়ে দেখবেন। মজুরির ক্ষেত্রে, মজুরি প্রদানের ক্ষেত্রে তিনি যে বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে দেখবেন সেটা হচ্ছে প্রতিষ্ঠানে আভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থা প্রচলিত আছে কিনা এবং থাকলে তা কতটুকু ফলপ্রসূ দেখতে হবে। মজুরি তালিকা অনুযায়ী প্রদত্ত মজুরি নগদান বইতে লিপিবদ্ধ হয়েছে কিনা যাচাই করতে হবে। মজুরি তালিকায় মজুরি হিসাব সঠিকভাবে নির্ণয় করা হয়েছে কিনা দেখতে হবে। মজুরি তালিকার মোট প্রদত্ত মজুরির সাথে চেকমুড়ি মিলিয়ে দেখতে হবে। কার্য তালিকা ও সময় তালিকার সাথে মজুরি তালিকা মিলাতে হবে। মজুরি তালিকায় মোট মজুরি হতে প্রভিডেন্ট ফান্ড, অগ্রিম অর্থ, বীমা প্রভৃতি বাদ দেওয়া হলে তা যথাযথভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা সেগুলো খেয়াল করতে হবে। কোনো ভুয়া শ্রমিকের নামে মজুরি প্রদান করা হয়েছে কিনা তা সতর্কতার সাথে দেখতে হবে। মজুরি তালিকায় প্রতিষ্ঠানের মজুরি প্রদান অনুমোদন সংক্রান্ত বিষয়ে ভারপ্রাপ্ত দায়িত্বশীল কর্মকর্তা স্বাক্ষর আছে কিনা দেখতে হবে। শ্রমিকের নিয়োগপত্র ও ছুটি বহি বিচার করে কোনো শ্রমিককে সচেতন ছুটি দেওয়া হয়েছে কিনা দেখতে হবে। শ্রমিক মজুরি সংক্রান্ত কোনো ভাতা বৃদ্ধি করা হলে তা উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন আছে কিনা এগুলো যাচাই করবেন। বেতন প্রদানের ক্ষেত্রেও তিনি যে বিষয়গুলো দেখবেন তা হচ্ছে হাজিরা বই, বেতন বই, চুক্তিপত্র, নিয়োগপত্রের প্রতিলিপি, চেকমুড়ি, কার্যবিবরণী বই, কর্মচারীদের নামের তালিকা, ব্যাংকের পাস বই, এই সকল বিষয়গুলো। এই বিষয়ে নিরীক্ষক কি করবেন? নিরীক্ষক বাৎসরিক বেতন বৃদ্ধির পরীক্ষার জন্য নিয়োগপত্র, চুক্তি এবং সবার কার্যবিবরণী বই দেখতে হবে। নিরীক্ষককে বেতন বইয়ের সাহায্যে নির্দিষ্ট বেতন বাবদ যে পরিমাণে অর্থ প্রদান হয়েছে ওই পরিমাণে অর্থ ব্যাংক হতে তোলা হলে তার চেক মুড়ি, পাস বই এগুলো তিনি খতিয়ে দেখবেন। কোনো কর্মচারীকে অগ্রিম বেতন বা ঋণ প্রদান করা হলে সেইগুলো কোন মাসে নেওয়া হয়েছে এই বিষয়গুলো একটু খতিয়ে দেখবেন। এবং বেতনের ক্ষেত্রে বিশেষ করে আভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থা প্রচলন আছে কিনা তার কার্যকারিতা তিনি খতিয়ে দেখবেন। কারণ দেখা যায় যে কোনো ভুয়া কর্মচারীর নামে বেতন প্রদান করা হলে সেই বিষয়গুলো তিনি একটু খতিয়ে দেখবেন। বেতন প্রদানের ক্ষেত্রে চেকমুড়ি, বেতন বই মিলাতে হবে। বেতন বই অনুযায়ী প্রদত্ত বেতন যথাযথভাবে নগদান বইতে দেখাতে হবে। আমি বেতন ক্ষেত্রে আমি একটু ছোট্ট ঘটনা না বললেই নয়, সেটা হচ্ছে আমার জানা মতে যে এটা আরো বেশ এখন সরকারের অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপের কারণে অনেক বা সরকার ডিজিটাল কার্যক্রমের আওতায় অনেক মানে মানে জুয়া চুরি বলা যায় যে কারচুপি থেকে রক্ষা পাওয়া যাচ্ছে। কারণ আমি জানি পূর্বে অনেক এমপিভুক্ত প্রতিষ্ঠানে না কোনো টিচার, আমি একটা প্রতিষ্ঠানের খবর জানি যেটা হচ্ছে যে উনি ওই প্রতিষ্ঠানে চাকরি করেন কিন্তু উনি ওই প্রতিষ্ঠানে আসেন না, তিনি আরেকটা প্রতিষ্ঠানে চাকরি করেন। সেইখান থেকে তার বেতন ভাতা নিয়মিতভাবে তিনি গ্রহণ করতেছেন। কিন্তু তিনি প্রথম যে প্রতিষ্ঠানের কথা বললাম যে এখানে চাকরি করতেন তিনি সেখানে এমপিও ভুক্ত প্রতিষ্ঠানে আসতেন না, তার নামে বেতন আসতো, এই বেতনগুলো তাকে কিছু দেওয়া হতো আর ওই প্রতিষ্ঠানের কিছু কয়েকজন ব্যক্তি তা ভাগ বটরা করে নিতেন। এই জন্য নিরীক্ষার ক্ষেত্রে এইসব বিষয়গুলো গুরুত্ব সহকারে খেয়াল করতে হবে। যিনি বেতন নিচ্ছেন তার উপস্থিতি, তার স্বাক্ষর, তার কার্যকারিতা, এই বিষয়গুলো একটু খতিয়ে দেখবেন। যেমন কর্তৃপক্ষের স্বাক্ষর আছে কিনা বা বেতন বইতে বেতন প্রাপ্তি স্বরূপ কর্মচারী স্বাক্ষর করেন কিনা,
স্বাক্ষরগুলো তিনি ভালো করে মিলায়ে দেখবেন। যে সকল কর্মচারী বেতন প্রদানের দিন অনুপস্থিত থাকে অথবা যাদের বেতন বকেয়া থাকে ওই বকেয়া অর্থ হিসাবে কিভাবে দেখানো হয় এগুলো খেয়াল করবেন। প্রভিডেন্ট ফান্ডের চাঁদা, বিমার প্রিমিয়াম, অগ্রিম অর্থ, আয়কর প্রভৃতি বেতন হতে বাদ দেওয়া হয়েছে কিনা এইগুলো খতিয়ে দেখবেন। এই আরো অনেক হিসাব আছে, সেই হিসাবগুলোর পিছনে যুক্তিসঙ্গত দলিলপত্র যাচাই করে লেনদেনের সত্যতা যাচাই করবেন। আর আসলে লেনদেন তো অনেক লেনদেন হয়, তার সবকিছু আলোচনা করা একটু কঠিন। তোমরা নিজেরা একটু পড়াশোনা করলে দেখতে পারবা যে আসলে এক একটা ঘটনার এক একটা লেনদেনের জন্য যে সকল তথ্য রয়েছে, যে সকল কাগজপত্র রয়েছে, এই সত্যতা যাচাই জন্য তার পিছনে যে সকল ডকুমেন্টগুলো থাকে এগুলো ভালো করে একটু দেখলে সত্যতা যাচাই করা অনেকটা সম্ভব হয়। সুতরাং আমি বলবো যে আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করেছি নিরীক্ষার ক্ষেত্রে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। লেনদেনের সত্যতা যাচাইকরণ, ভাউচিং বা ভাউচারগুলোর বৈশিষ্ট্য, ভাউচারের গুরুত্ব, এগুলো আসলে একটা প্রতিষ্ঠানের সুফলতা, সাফল্যতা আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিরীক্ষক এই দায়িত্বগুলো পালন করে থাকেন। সুতরাং এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিরীক্ষককে খতিয়ে দেখতে হয়, এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। ধন্যবাদ জাতীয় বিশ্ববিদ্যালয় কে, ধন্যবাদ তোমাদের সকলকে যারা আমার এই লেকচারের প্রতি মনোযোগী ছিলে, কারণ আজকের গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। আমি তোমাদেরকে কতটুকু সহযোগিতা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করেছি তোমরা যাতে তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি। ধন্যবাদ সবাইকে।